তৃণমূল কংগ্রেস খুব দ্রুত খুব দ্রুত ভেঙে পড়ছে। এটা ঘটনাই বারবার করে যেটা মনে হয়েছিল, যেভাবে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, একটা দল তার রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক নীতিগত কোনো অবস্থান না থাকা অবস্থায় একটা দল তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই সেই দলটার যা পরিণতি হবার সেটাই বোধহয় হচ্ছে। আমাদের বারবার যেটা ভাবাচ্ছে যে এত দ্রুত একটা দল এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে কিভাবে। আমরা বারবার এই বিষয়টার উপরে আলোচনা করতে চাইছি, বুঝতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের এই পরিণতি এত দ্রুত কেন হলো, কিভাবে মাত্র এক মাসের মধ্যে। ভেবে দেখুন, আজ 2026 সালের 4 তারিখ, ঠিক এক মাস আগে রেজাল্ট বেরিয়েছিল। তার আগে কেউ ভাবতে পেরেছিলেন যে এই দলটা এইরকম ভাবে চুরচুর করে ভেঙে যাবে? কতদিন আগে আমরা শুনেছিলাম যে তৃণমূল কংগ্রেস আসলে ক্ষমতায় আছে বলে টিকে আছে, ক্ষমতায় যেদিন থাকবে না সেদিন তৃণমূল কংগ্রেস ভেঙে পড়বে। অনেকেই বলেছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি তাদের ভবিষ্যৎবাণী মিলে যাবে এটা সত্যি ভাবা যায়নি। কি হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে? সবচেয়ে বড় কথা, এই রাজ্যে বিরোধী পরিসরটা কি আরও সংকুচিত হয়ে পড়ল? বিরোধীদের জায়গাটা ক্রমশই ছোট হয়ে যাচ্ছে। এখন যা দাঁড়াচ্ছে, স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল তাও শাসক দলের অনুগামী, আর শাসক দল তারা নিজেরা শাসন করবে, বিরোধী দল সেটাও তাদের অনুগামী। কি চমৎকার না? আসলে এই অদ্ভুত পরিস্থিতিটার উপর একটু আলোচনা করে বোঝবার চেষ্টা করি যে তৃণমূল কংগ্রেস এত দ্রুত কেন এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আলোচনার জন্য ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবশ্রী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। দেবশ্রীবাবু, যেটা আপনার কাছে প্রথম আসি, যে বিষয়টা আমাদের ভাবাচ্ছে যে অনেকেই এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন না, আপনারা অনেকেই বলেছেন যে আসলে আদর্শ নৈতিকতার জায়গা না থাকলে একটা দল টিকে থাকতে পারে না, কিন্তু এত দ্রুত দলটা ভেঙে পড়বে, এটার কারণটা কি? আপনার তো বোধহয় মিউট করা আছে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শুভ সন্ধ্যা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আপনি যেটা বললেন, মানে আপনি একটা খুব প্রবীণ সাংবাদিক এবং বিচক্ষণ সাংবাদিক, এবং খুব দুর্দান্ত আপনার উপস্থাপনা। কিন্তু আপনি কি এর থেকে কি অন্য কিছু আদৌ কেউ আশা করেছিল কি? হ্যাঁ, আমি তৃণমূল বলছি কংগ্রেসের হয়তো জন্মটা হয়তো হয়তো ঠিক, কিন্তু এত দ্রুত এত তাড়াতাড়ি এটা কিভাবে হলো, মানে এটা কেন হলো? তৃণমূল কংগ্রেসের জন্মটা তো বেসিক্যালি একটা এজেন্ডা ভিত্তিক একটা কারণে উত্থান। আহ, উগ্র বাম বিরোধিতা, বামপন্থীরা প্রথমে ক্ষমতায় আসার পরে যে যুগান্তকারী যে আবার ইপিতে কাজগুলো শোনা, করেছিল, যে যুগান্তকারী শুনতে মানে আমি বামপন্থীরা যে কাজগুলো। পিসিআর কে বলছি, ইপিতে কোথাও কোনো সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না। বলুন, আপনি আমাকে শুনতে শুনতে পাচ্ছেন? বক্সে দেওয়ার জন্য বলবো। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা। বামপন্থীরা ক্ষমতায় আসার পরে যে যুগান্তকারী কাজগুলো উনি করেছিল বলছেন, তার মধ্যে শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি শুনতে বলুন, পাচ্ছেন? দেবশ্রীবাবু আপনি বলুন। হ্যাঁ, যে কাজগুলো আমি করেছিল শুনতে তার মধ্যে পাচ্ছি ও। অন্যতম ছিল হচ্ছে ভূমি সংস্কার, আহ, বিনামূল্যে দ্বাদশ শ্রেণী অবধি পড়াশোনা, তারপরে বিনামূল্যে সরকারি হসপিটালগুলোয় চিকিৎসা। এই কাজগুলো করার পরে পরবর্তীকালে কিন্তু বামপন্থীদের আচার আচরণ, তারা একটা সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিন থাকার ফলে তারা যেন একটা সংসদীয় দল হয়ে গেছিল, এবং তাদের নিচুতলার যারা কর্মী নেতারা, তারা বিশেষ করে এত অন্যদের ব্যাপারে মানে ইন্টারফারেন্সটা, সেটা মানুষ খুব ভালোভাবে নেয়নি,
বা তারাও বিভিন্ন দুর্নীতিতে আহ, হয়তো এই ব্যাপকতায় নয়, কিন্তু বিভিন্ন জড়িয়ে থাকার ফলে মানুষের কিন্তু, এবং 34 বছর ধরে ক্ষমতায় থাকার ফলে মানুষের একটা কিন্তু বামপন্থীদের বিরুদ্ধে একটা বিতৃষ্ণা এসেছিল। সেইটাকে কাজে লাগিয়েই কিন্তু মমতা ব্যানার্জির উত্থান, অর্থাৎ বামফ্রন্টের বিরোধিতা করে তার একটা সিঙ্গেল এজেন্ডা বেসিসে তাকে তখন অন্তত 2011 মনে করেছিল পশ্চিমবঙ্গের মানুষ যে তিনি হচ্ছে বামপন্থীদের কে ক্ষমতাচ্যুত করার জন্য উপযুক্ত লোক। এবং আরো কিছু সুশীল সমাজের মানুষজন তারাও চেয়েছিলেন, তারাও মমতা ব্যানার্জি পাশে এসে দাঁড়িয়েছিলেন। এইভাবে মমতা ব্যানার্জির উত্থান। এবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে, তৃণমূল কংগ্রেস আসার পরে যারা রইলেন বা যারা এসে জুটলেন তারা কারা? তারা মূলত ক্ষমতার থেকে যে নির্যাস থেকে যে গন্ধ বেরোয় সেই গন্ধে লোলুপ কিছু মানুষজন, তারা ওই মক্ষী রানীকে ওইভাবে ঘিরে ধরল এবং তারা ওই সিস্টেম থেকে যা যা সুবিধা নেওয়া দরকার ব্যক্তি স্বার্থে, যা কিছু সুবিধা নেওয়া দরকার সবগুলোকে তারা এক্সট্রাক্ট করলো এবং নেত্রী সেটাকে দেখেও না দেখার ভান করলেন। কোনো একটা ঘটনা নেই যেখানে উনি স্টেপ নিয়েছেন। কিন্তু এইরকম একটা ইনস্ট্যান্স কি আমাদের রাজ্যে, আমাদের দেশে বা পৃথিবীতে কোনো জায়গায় হয়েছে কিনা সন্দেহ, যে ছাড়ার পরে যেখানে যাচ্ছে পিছনে উন্মত্ত জনতা ছুটছে চোর 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 বলে। এবং কি অদ্ভুত দেখুন, যে মুখ্য প্রবক্তা সে বলছে আমি, মানে তার মানে ইমপ্লাই করছে, বলছে না, বলছে যে চোর আমি হতে পারি, চোর আমি হতে পারি হয়তো বা, এটা বলছে না, এটা ইমপ্লাই করছে, কিন্তু আমি কিন্তু বেইমান নই। অর্থাৎ চোর ভালো, চুরি করা ভালো না বেইমানি করা ভালো? আর আরেকজন বলছে, যে এখন লিডার অফ অপোজিশন সেজেছেন, তিনি বলছেন আমি বেইমান হতে পারি, গদ্দার হতে পারি, কিন্তু আমাকে তো কেউ চোর চোর বলছে না। তবে তৃণমূল কংগ্রেসের অবস্থা দেখুন, যে মুখ্য মুখপাত্র সে ইমপ্লাই করছে যে আমি আহ, ওই চোর ঠোর বলতে পারে আমাদের, কিন্তু আমি কিন্তু বেইমানি নেই, আমি সৈনিক। আর যে তৃণমূলের দুবারের রাজ্যসভার সদস্য এবং এখন বিধানসভার সদস্য, সে বলছে আমি গদ্দার হতে পারি কিন্তু চোর নই। তার মানে তৃণমূলের প্রোডাক্ট গুলো কি হচ্ছে, তাদের কম্পারিজনটা কি হচ্ছে, হয় কেউ চোর নয় কেউ গদ্দার, এর বাইরে উপরে উঠতে পারছে না। এরা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। এরা আমাদের মতো একটা রিচ, একটা কালচারালি রিচ একটা রাজ্যের একটা আহ, ক্ষমতায় ছিল। তো তারা যখন ক্ষমতাচ্যুত হলো, আর কি আশা করছেন? দেখুন তাদের বাড়িতে আজকে সিআইডি যাচ্ছে, আজকে তাদের এখান থেকে অ্যারেস্ট হচ্ছে, এখান থেকে তাদের প্রচুর প্রপার্টি পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে। এগুলো পার্টি জানতো না, তৃণমূল কংগ্রেস জানতো না, তার কোনো ইন্টারনাল চেক, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ছিল না, সেগুলো চেক করেনি। একটা না কি কি কমিটি ছিল, যাতে বলতো কি একটা কমিটি, ওদের যে কি বলতো কমিটিটার নাম জানি সেটা আমি মনে করতে পারছি না, যারা নাকি শৃঙ্খলা রক্ষা দায় ছিল। একটা স্টেপ নিয়েছে, একটা স্টেপ। এই যে এত প্রপার্টি আজকে মিডিয়া টুক করে একটা টোকা মেরে যেগুলো বের করতে পারছে, পার্টি ইন্টারনালি এগুলো জানতো না, পার্টি সর্বোচ্চ নেতৃত্ব জানতো না, নাকি তাদের ইন্টেলিজেন্সেই এগুলো করেছে? কারণ যেটা বাজারে শোনা যায় 75-25-এর ভাগটা ছিল, সেই ভাগটা ভালো করে ঠিকঠাক ফুলফিল হচ্ছিল। এইগুলো মানুষের কাছে এক্সপোজ হয়েছে, মানুষ একবার দুবার কনফিউজ হয়েছে, কিন্তু মানুষ এবার বুঝেছে যে আর কে যেই ক্ষমতায় আসুক না কেন, এই দুর্নীতিগ্রস্ত, এই মিথ্যাবাদী, এই এরকম মানে নিজের আত্মকেন্দ্রিক ভাবনা। দেখুন, আমি আরেকটা জাস্ট, বাবু আছেন বলবেন আমি জানি, আমাকে জাস্ট আমি 30 সেকেন্ড একটা এই অবক্ষয়ের রাজনীতি, এই এদের সম্বন্ধে বলতে গেলে আসলে কি হয় জানেন, আমাদের বুকে খরণ হয় যে এই রাজনীতি এরা নিয়ে এসছে, রাজনীতিটাকে এত নিচে নামিয়ে যাচ্ছে। আমি দুজন বলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, দুজনের কথা আমার এখনই মনে পড়ছে আর কি। আমি অন্যদের কথা ছেড়ে দিলাম, বুদ্ধবাবু কিভাবে গেছে, কিভাবে একটার সময় গিয়ে দিয়ে উনি সরকারি গাড়ি ছেড়ে দিচ্ছেন, সেদিন পার্টির গাড়ি না পাঠালে ওনাকে হয়তো বাসে করে ফিরতে হতো। আমি, আপনার মনে আছে নিশ্চয়ই কানুষ বাবু, কানু সান্যাল, কানু সান্যাল শেষের দিকে ওনার বলে রেনাল ফেলিওর হয়, কিডনি ফেলিওর হয়, এবং কানুবাবু ওই নকশালবাড়িতে থাকতেন, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য তখন প্রেস করে বলেছিলেন যে এই কানুবাবুর চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারের, কানুবাবুর চিকিৎসা রাজ্য সরকার দায়িত্ব নিল আজকে। তার বোধহয় দুদিন না একদিন পরেই কানুবাবু একটা প্রেস নোট করে পাঠালেন যে যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে
আমাদের সারা জীবনের লড়াই, তার দয়া আমি বেঁচে থাকবো? আপনি নিশ্চয়ই জানেন তার বোধহয় দিন তিনেক পরেই কানুবাবু তার ওই ঘরের মধ্যে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ আমার যে ভ্যালু বেস পলিটিক্স আমি করেছি, সেটা ঠিক ভুল সেটা তো সমকাল বিচার করবে না উত্তরকাল বিচার করবে, সেটা অন্য প্রশ্ন। তার জন্য আমি কোথাও কম্প্রোমাইজ করবো না, এমনকি আমার নিজের জীবনও তার কাছে তুচ্ছ। আরেকটা কথা বলছি, এই যে এদের সাথে কথা বলেন, দেখুন আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। এই যে রোদ্দুর রায় না তিনি অত্যন্ত কুৎসিত ভাষায় মমতা ব্যানার্জিকে গালিগালাজ করেছিলেন, অত্যন্ত কুৎসিত ভাষায়, সে কথা সমর্থন যোগ্য নয়, কিন্তু তার জন্য তাকে 42 দিন কাস্টডি করতে পাঠানো হয়েছিল ধরে এনে। আর এই যে অনুব্রত মন্ডল নাকে, তিনি একদম। যে একটা পশ্চিমবঙ্গ ওসিকে যে ভাষায় গালাগালি করলেন, তার জন্য আজ 42 সেকেন্ড তাকে জেলে যেতে হতো না। মানুষ এটা দেখেনি। আরেকজনের কথা বলে আমি বক্তব্যটা শেষ করবো। এসইউসিআই এর একজন এমএলএ, 7 বারের এমএলএ, দেবপ্রসাদ সরকার, আপনারা নিশ্চয়ই জানেন বোধহয়, জয়নগরে একদম খুব ভালো জানি। 7 বারের এমএলএ, ইনি মারা গেলেন বোধহয় 2022-এ। দেখা গেল পার্টি কমিটি, উনি ওখান থেকে ট্রেনে করে আসতেন, তারপরে ট্রামে করে এসে উনি বিধানসভা করতেন, বিধানসভা করার পরে লাইব্রেরি হাঁটতে করতেন, হাঁটতে আবার একদম। একই বয়সে পার্টি কমিউনিটি নিয়ে থাকলেন, 1 পয়সা তার নিজস্ব প্রপার্টি নেই, 7 বারের এমএলএ। তাহলে এরা ইনস্ট্যান্ট হচ্ছে না, মিডিয়াও কিন্তু এদের দেখাচ্ছে না। এরা এই লোকগুলোর যে পলিটিক্স, তারা কাকে দেখাচ্ছে? অনুব্রত মন্ডলের মতো লোককে দেখাচ্ছে, এই যে বালুরাকে, এদের মতো লোককে দেখাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এখনো গিয়ে মিডিয়া পড়ে আছে। এই এই করাপ্টেড লোকেদের, সিরিজ অফ করাপ্টেড লোকেদের মিডিয়া ভরে দিচ্ছে। এরাই আমাদের মানে রাজনীতির দণ্ডমুণ্ডের কর্তা, এমন একটা ভাব। অথচ যে লোকগুলো ভ্যালু বেস পলিটিক্সটাকে আঁকড়ে ধরেছে, তার জন্য জীবন তুচ্ছ করেছে, তা কিন্তু তাদের কাছে মিডিয়া এমন ভাবে তুলে ধরেছে যেন সমাজে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তাদের সমাজে কোনো ভ্যালু নেই। ফলে মিডিয়া মানে অদ্ভুত, আমি আর একটা জিনিস দেখছি, যে রাজনৈতিক ক্ষমতা বদলের সাথে সাথে মিডিয়া ন্যারেটিভে বদলে যাচ্ছে। এইটা কিন্তু খুব সাংঘাতিক, যে কারণে আগে আমি পরে বোধহয় আসি। এটা নিয়ে আপনার পরবর্তী পর্যায়ে একদম এটা একটা পরবর্তী পর্যায়ে আপনি বলবেন। এটা রূপম চ্যাটার্জির কাছেও আমি আসবো। রূপম বাবুর কাছে আমার জিজ্ঞাসা, রূপম বাবু, দেবশ্রী বাবু যেটা বললেন একেবারে পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেসের আসলে কোনো রাজনীতি ছিল না। তৃণমূল কংগ্রেস মূলত একটা করে কমে খাওয়ার জায়গা তৈরি করে দিয়েছিল। এটা করে ফলে যেই ক্ষমতা সরে গেল, কি করে করে কমে খাবে সবাই, তার কোনো হদিশ নেই। ফলে তারা অন্য রাস্তা খুঁজতে শুরু করলো, যেটাকে সমাজবিজ্ঞানের ভাষা বলে পার্টি সোসাইটি। মানে গত 15 বছর ধরে একটা পার্টি সোসাইটি তৈরি হয়েছিল আমাদের রাজ্যে। সেই পার্টিটা শুধু করে কমে খাওয়ার জায়গা। কোথাও মনে হয় না তার তার মাসুল আজকে দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে? হ্যাঁ, একটা তো পরিষ্কার। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, একটা তো পরিষ্কার কথা যে 98 সালে যখন পার্টিটা তৈরি হয়, তখন তার এজেন্ডাটা ছিল সৌমেন মিত্রের সঙ্গে ওই রাজ্য প্রদেশ যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে এ রাজ্যের যে কংগ্রেস নেতৃত্ব, সেই কংগ্রেস নেতৃত্বের একটা বড় অংশই নিজেদের মধ্যে মারামারি খেয়োখি করার জন্য কেন্দ্রীয় নেতারা ঠিক করেছিলেন যে পশ্চিমবাংলায় বামফ্রন্টকে সরিয়ে লাভ নেই, কারণ সরিয়ে যাদেরকে আনবো তারা নিজেরা ঐক্যবদ্ধ নয়, তাদের কোনো রকম নীতি নৈতিকতা নেই, মানে কার হাতে নেতৃত্ব দেব। এবং এই যে কংগ্রেসের মধ্যে যে শিবির তৈরি এবং খেয়োখি মারামারি, এটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে শুরু হয়েছিল। আমরা দেখেছি ছাত্র পরিষদ, তার দুটো অফিস ছিল, একটা মহাজাতি সদন, একটা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা। দুটোর মধ্যে আবার ওই শিক্ষা বাঁচাও কমিটি আর একটা তৈরি করেছিল লক্ষ্মীকান্ত। ফলে এই যে দুটো তিনটে, এবং কংগ্রেসে আপনি দেখবেন, আপনি কোনো কংগ্রেস করা লোক পাবেন, কেউ সৌমেন মিত্রের লোক, কেউ সুব্রতর লোক, কেউ হচ্ছে কংগ্রেস কেউ করেন, সব দাদা করেন। আমি বহুবার বহু লোককে বলেছি যে আপনি কার লোক? আমি অজিত দার লোক। আপনি কার লোক? আমি সৌমেন মিত্র। কংগ্রেসের লোক আপনি কংগ্রেসে কোনোদিন পাবেন। এটা ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা করলো, এটা হচ্ছে সে যখন অল্প বয়সে এমপি হলো ইত্যাদি, সে কিন্তু এই জাতীয় লোকজনদেরই সঙ্গে কিছু জুটিয়ে ফেললো, যারা এই দাদাদের কাছ থেকে খুব একটা সুবিধা পাচ্ছিল। ফলে কংগ্রেসের একটা অংশ চাইছিল নতুন কোন একটা গোষ্ঠী তৈরি হোক, এবং যারা সিপিএম এর বিরুদ্ধে লড়বে এবং লড়ে ক্ষমতাটা চাই, অর্থাৎ সিপিএম কে ক্ষমতা থেকে সরাতে হয়। এই
এবং এই যে যখন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকে যেটা ছিল 2002-03 যেটা আরো বেশি এক্সপোজ ছিল, উনি এনডিএর সাথে চলে গেলেন, এনডিএর মন্ত্রী হলেন, তারপরে ইউপি এর সাথেও ছিলেন এবং কখনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিরুদ্ধে করছেন, কখনো প্রফিট কেলেঙ্কারি নিয়ে জর্জ ফার্নান্ডিজের বিরুদ্ধে কথা বলছেন। উনি বিভিন্ন র্যাডিক্যাল একটা ভাবমূর্তি তৈরি করবার চেষ্টা করছেন এবং করে পশ্চিমবাংলায় উনি একটা নিজস্ব বেস তৈরি করে 98 সালে পার্টিটা তৈরি করে ঘাসফুল তৈরি হয়। তৈরির পর থেকে তার সিঙ্গেল এজেন্ডা ছিল সিপিএম সরানো, এবার সিপিএম বা বামফ্রন্টকে সরানো। এবং বামফ্রন্ট যেটা করেছে, এটা 34 বছর ক্ষমতায় থাকাকালীন প্রথম বছর 10 বাদ দিয়ে বাকি সময় যতদিন গেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের বামপন্থার যে অবক্ষয় এটারও চূড়ান্ত রূপ দেখেছে। যেখানে দেখবেন এখনো কলকারখানার শ্রমিক অঞ্চল যেগুলো, আর আমাদের তো কাজে কর্মে বিভিন্ন শ্রমিক অঞ্চলে আমরা যাই, দেখি, কথা বলি, তারা কিন্তু আর সিপিএম কে ভোট দেওয়ার কথা ভাবে। কাউন্সিল মানে মিউনিসিপালিটিও শ্রমিক বস্তির শ্রমিকরা তারা বামপন্থীদের ভোট দেয়। এবং আপনাকে মোটা দাগের কথা আজকে বলি আমি, সিঙ্গুর যেখান থেকে টাটাকে তাড়ানো হলো ইত্যাদি ইত্যাদি, সেখানে দেখবেন ভোটটা প্রথমে গেল তৃণমূলের পক্ষে, ওই বেচারাম মান্না অ্যান্ড কোম্পানি। তারপরে কিন্তু ভোটটা গেল বিজেপির দিকে। একবার লকেট চট্টোপাধ্যায় 2021 যখন লোকসভা লড়লেন, তখন ওখানে সিঙ্গুর গেল, ভোটটা দিল বিজেপি। এবং তখন যে বামপন্থীরা দুবার ঢুকেছিলেন ওখানে, একটাই এবং সৃজন ভট্টাচার্য, প্রথমবার রবীন্দ্রদেব ঢুকলেন, উনি ন্যানো গাড়ি চালিয়ে ঢুকলেন, ন্যানো গাড়ি নিয়ে, তাতে কোনো কাজ হয়নি, জামানত জব্দ হয়েছে। পরে ভাবলেন নতুন মুখ হিসেবে সৃজন ভট্টাচার্য, তারও জামানত জব্দ হলো। তারপরে যেটা হলো, ভোটটা শিফট করে চলে গেল বিজেপি। অর্থাৎ বামপন্থীদের কিন্তু আর কোনো জায়গা রইল না। তার একটা বড় কারণ হচ্ছে, সিঙ্গুরে আমরা বাইরে থেকে যাই বলি, আমরা তো গ্রামগুলোকে ধরে ধরে দেখেছি এবং যা করে বড় রাস্তা দেখে, একটা ভালো লোকেশন পেছনে দেখে তাদের মোটিভেটেড করে খবর করে। আপনি যদি সাধারণ ভাবে দেখেন, মানুষের কাছে কিন্তু এদের কোনো গ্রহণযোগ্যতা না বামেদের আছে, না এখন তৃণমূলের আছে। আর বিজেপি তৃণমূলের যা সত্যি বলা, ওখানে বেচারাম মান্না অ্যান্ড কোম্পানি, তার বিরুদ্ধে ক্ষোভটা হবে তারা বিজেপি। পশ্চিমবাংলায় কিন্তু একটা দীর্ঘদিন থেকেই নীতির ভোট, নেতিবাচক ভোট। সিদ্ধার্থ শঙ্কর রায়কে যে ঘটনা 5 বছরের সিদ্ধার্থ শঙ্কর রায় করেছিল কংগ্রেসের জামানায়, ইনক্লুডিং এমার্জেন্সি, তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছিল মানুষের। 77-এ তারা প্রকাশ করেছে এবং আশা রেখেছিলেন যারা এসছে তারা একটা ভালো কিছু পশ্চিমবাংলায় করেছেন। আপনার বেশ কিছু ভালো কাজ করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, উদযাপন বামপন্থার যে মূল্য, সেই মূল্যবোধটাকে তারা দর্শনগত নির্যাস তাকে সমাজে তারা জায়গা দিতে পারে। আর যদি দিতে পারতেন তাহলে আরএসএস এর রমরমা, তাহলে বিজেপির রমরমাটা হয় না। কারণ ফিলোসফিক্যালি তো উল্টো দিক থেকে ছিল। বামপন্থী দর্শন হিসেবে বামপন্থাকে পশ্চিমবাংলা মাটিতে গাঁথতে পারে, কারণ তার মূল কারণ পার্টি আমলাতান্ত্রিক সরকার। এবার যত বেশি দিন গড়িয়েছে তত মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। আপনি একটা ব্যাপার, অনেক অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করে, একটা কলকাতার বিদ্যুৎ কে দেয়? ওই আরপি গোয়েঙ্কাদের একচেটি। কলকাতার মতো একটা শহরে সারা ভারতবর্ষে অন্য যে কোনো মেট্রোপলিটন সিটিতে যান আপনি, প্রত্যেকটা মেট্রোপলিটনে একাধিক কোম্পানি আছে যারা বিদ্যুৎ সরবরাহ করে। ফলে একচেটিয়া ভাবে কেউ বিদ্যুতের দাম বাড়াতে পারে, সেখানে প্রতিযোগিতা। এখানে সেটা নেই এবং এই কারণে ভারতবর্ষে সব থেকে বেশি বিদ্যুতের দাম পশ্চিমবাংলায় বেশি। এবং কোনো রাজনৈতিক দল ওই অ্যাবেকা বাদ দিয়ে কেউ, অল বেঙ্গল ওই কনজিউমার অ্যাসোসিয়েশন যেটা আছে, ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন, এই অ্যাবেকা সংগঠনটি বাদ দিয়ে কেউ কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না, এফেক্টিভ মুভমেন্ট করে না। এবং বাম আমলেও যখন অ্যাবেকা মুভমেন্ট করেছে, আপনারা দেখেছেন কিভাবে মেরেছে তাদের। আমি একটা বিদ্যুৎ ভবনে ওই ডেপুটেশনের সাক্ষী ছিলাম, বাসের মধ্যে উঠে গেছে তারা, পুলিশের তারা কি ওই লাঠি দিয়ে বাসের জানলা দিয়ে খোঁচাচ্ছে লোক। এটা আমি নিজে দেখেই বাম। তো এইটা হচ্ছে ব্যাপার। আন্দোলন করলে পেটাবো। রাইটার্স আমরা দেখেছি ক্যামেরা ভেঙে দিয়েছে, অন্য কাউকে আন্দোলন করতে দেবো না, ছাদে নিয়ে গিয়ে তাকে গোড়া ভট্টাচার্য বলে একজনকে
অর্ধেকটা দেহ উড়িয়ে যাবে, কোয়ার্ডিনেশনের বিরুদ্ধে কাজ করলে ওকে এখান থেকে ফেলে দেবো। তারপরে ওর নেতা একজন ডেকে বললো তোমাকে, তারপরে সে চাকরি ছেড়ে দিয়ে চলে। তো এই ঘটনাগুলো ঘটেছে, অন্যগুলো আমি বাদ দিচ্ছি। আমার একটা গোটা বই আছে এই নিয়ে, যে কিভাবে এই গণহত্যাগুলো সংঘটিত হয়। কিন্তু সেই বইটার কথা বাদ দিয়ে আমি ইনসিডেন্ট হিসেবে এগুলো সব গুরুত্বপূর্ণ, এবং একটু একটু করে সরকারি কর্মচারী, শিক্ষক, অন্যান্য যে মানুষ, গ্রাম অঞ্চলে পঞ্চায়েতের বিরুদ্ধে, মানে এরকম একটা ব্যাপার ছিল যে চিত্তুর একটা যাত্রা হয়েছিল, তার নাম ছিল উপরে ভগবান নিচে অঞ্চল যাত্রা। সেটা হচ্ছে কারণ তখন উপরে ভগবান নিচে অঞ্চল, সেই প্রধান তার পঞ্চায়েতের 100 মানুষ জেলে বামপন্থীদের ভোট দিয়েছে এবং তুলে দিয়েছিল ক্ষমতা, এই পঞ্চায়েত তারা চালিয়েছে না। কিন্তু বিভিন্ন জায়গাতে এই আদর্শগত খামতিগুলো তারা তৈরি করছে। ফলে কি হয়েছে, তৃণমূল সেই সুযোগটা নিয়ে পশ্চিমবাংলায় ঢুকে পড়ল। আদর্শহীনতা, আদর্শ খামতিটাকে ওরা আদর্শহীনতায় নিয়ে গেল। তারপরে যেটা নিয়ে গেল সেফ চুরি দুর্নীতি, এবং এই যে দুর্নীতিটা গ্রহণযোগ্য হলো মানুষের, যে ওরা করেছে খেয়েছে, এরাও একটু বেশি খাচ্ছে আর, কিন্তু কি আর করা যাবে, সবাই প্রায় সমান, এরকম একটা ব্যাপার। এবং হঠাৎ করে ভেঙে পড়লো ভাবার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিকেন্দ্রিক দল, এবং তারপরে শুভেন্দু অধিকারীর একটা বড় ভূমিকা ছিল, এবং মুকুল রায়ের পরে শুভেন্দু দলটাকে মোটামুটি কবজা করছিল, সেকেন্ড ম্যান হিসেবে উঠে আসছিল। মমতা দেখলো এটা তো হাতের বাইরে চলে যাবে, ভাইপোকে তোলবার জন্য শুভেন্দুকে আউট তখন, এবং শুভেন্দু ওই টিভির সামনে টাকা পয়সা নিয়ে একটা সমস্যা তৈরি করেছিল। ফলে ওরও নিজের একটা ভয় ছিল, ফলে নিজের ভয় প্লাস দলের মধ্যে ভাইপোকে তুলে আনা, এই রেশারেশিতে সেটা দল ছেড়ে বেরিয়ে গেল। এবার রইল কে, পিসি আর ভাই দুজনে। একজন হচ্ছে সততার প্রতীক, প্রেরণার দাত্রী, তিনি প্রেরণা দিচ্ছেন, আর একজন হচ্ছে সেনাপতি।